এই তিনটা পাওয়ার ক্যালকুলেশন করা খুবই সিম্পল। ফর্মুলা দিবা, মানে ফর্মুলার ডেটাগুলো বসাবা, ক্যালকুলেটার চাপবা, অ্যান্সার বেরোবে, সিম্পল এসব। বাট আমরা ওই স্টাইলে যাব না, আমাদের বোঝা উচিত যে আগে আসলে এই তিনটা পাওয়ারের মিনিং কি, প্র্যাকটিক্যাল লাইফে কোনটার জন্য আমাদের ইলেকট্রিসিটি বিল আসে, আমাদের যে বাসায় বিল আসে, কাগজের বিল, মানে বিদ্যুৎ বিল যেটা আসে, ইলেকট্রিসিটি বিল, এখানে কোন পাওয়ারের জন্য ইলেকট্রিসিটি বিল আসে, হ্যাঁ, কোন পাওয়ারের জন্য ইলেকট্রিসিটি বিল আসবে না, ঠিক আছে, এরকম আর কি ব্যাপার। তো শুরুতেই শুরু করেছে অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ার বলতে আমরা কি বুঝি? অ্যাক্টিভ পাওয়ার বলতে যেটা বুঝি আমরা, অ্যাক্টিভ পাওয়ার বলতে বুঝি যে আসল ক্ষমতা। অ্যাক্টিভ পাওয়ার বলতে বোঝাবে, অ্যাক্টিভ পাওয়ার বলতে বোঝাবে আসল ক্ষমতা। তোমার বডির যে পাওয়ার, তোমার বডির যে ক্ষমতা, আমি ইলেকট্রিক্যাল সিস্টেমটাকে তুমি বডি মনে করতেছি, তোমার বডির যে পাওয়ার সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। অর্থাৎ তুমি আসলে যা দিয়ে কাজ করতে পারো বা কাজ করবা, তার জন্য ডিরেক্ট তোমার কি লাগবে? বডির পাওয়ার লাগবে না? ধরো তুমি একজনের সাথে মারামারি করবা, এখন তুমি বিভিন্নভাবে মারামারি করতে পারো। কেমনে মারামারি করতে পারো? একজনকে ভাড়া করে মারামারি করতে পারো, ওইটাকে আমরা রিঅ্যাক্টিভ পাওয়ার বলতেছি না। আমরা বলতেছি হচ্ছে তুমি যদি নিজে মারামারি করো, তাহলে কি তোমার নিজের ক্ষমতা বলে তাকে মারতে হবে, নিজের শরীরের পাওয়ার দ্বারা তাকে হিট করতে হবে, ওই পাওয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। নাম শুনে বুঝতে পারতেছো, অ্যাক্টিভ পাওয়ার মানে হচ্ছে কার্যকরী ক্ষমতা। অ্যাক্টিভ পাওয়ার নাম শুনে বুঝতে পারতেছো যে নিজের বডির নিজের অ্যাকচুয়াল যে পাওয়ার, সেটাকে বলতেছি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার কোনটা? রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে দেখানো পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে দেখানো পাওয়ার, ওইটা আসলে বডির পাওয়ার না, বুঝতে পারছো? অর্থাৎ রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে একটা শো অফ করে না লোকজন, যে আমার এই আছে, আমার রোলেক্স আছে, আমার আইফোন আছে, আমার অমক আছে, তমক আছে, রোলস রয়েস আছে, গাড়ি টাড়ি আছে, এরকম বলে না লোকজন? তাহলে ওইগুলো হচ্ছে শো অফ। শো অফ কারা করে? যাদের নিজেদের কোনো কিছু নাই, তারা হচ্ছে কি করে বলো? শো অফ করে। বাপের টাকা, বাপের গাড়ি, এই ধরনের লোকজন কি করে বলো? শো অফ করে আর কি। আর অ্যাপারেন্ট পাওয়ার, তার মানে রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে দেখানো পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আসল ক্ষমতা। তোমার কোনো কাজ করতে গেলে যে ক্ষমতা তোমার লাগে, অ্যাকচুয়াল যে পাওয়ার, সেটাকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার শো অফ করার জন্য, বা শো অফ পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার আর রিঅ্যাক্টিভ পাওয়ারের মিক্সচার, বুঝতে পারছো? অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার জাস্ট কিছুই না, অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে একটা রিপ্রেজেন্টেশন, যে এইটার ভেতরে দুইটা পাওয়ারই আছে। কী পাওয়ার আছে? অ্যাক্টিভ পাওয়ার আছে, আবার কি বলো, রিঅ্যাক্টিভ পাওয়ারও আছে। এই দুইটার কম্বিনেশন, অর্থাৎ এইটার আর এইটার কম্বিনেশন হচ্ছে কি বলো আমাদের সেই অ্যাপারেন্ট পাওয়ার। ঠিক আছে, আমরা বুঝবো, বোঝা ট্রাই করবো। তোমরা নিজেরাই অ্যান্সার দিতে পারবো। আমাদের যে ইলেকট্রিসিটি বিল আসে বাসায়, ওইটা আসলে কোন পাওয়ারের জন্য আসে? অ্যাক্টিভ, রিঅ্যাক্টিভ, নাকি হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার? না, সেটা এখনও বলি নেই, মানে কেন সেটা তো বলি নেই, বলেন, সেটা জানার ট্রাই করবো আমাকে। না, তাহলে আমরা শুরু করি, কয়েকটা এক্সাম্পল দিয়ে শুরু করা যাক। দুইটা এই পাওয়ারগুলো বোঝার জন্য খুব ভালো এক্সাম্পল আমাদের কাছে অ্যাভেলেবল আছে। তার প্রথম এক্সাম্পল কি? প্রথম এক্সাম্পল হচ্ছে আমাদের কাছে একজন ব্যাংকের চাকরিজীবী, যে একজন ব্যাংকে চাকরি করে, তো অথবা একজন ড্রাইভার। ভালো উদাহরণ সবচেয়ে। ড্রাইভার বলতে কি, ধরো একজন রোলস রয়েস চালায়, ঠিক আছে, রোলস রয়েস চালায়। এখন না, আগে ব্যাংকের এক্সাম্পলটা দিয়ে নিই। ব্যাংকে ধরো একজন চাকরি করে, ব্যাংকের ক্যাশিয়ার সে, তো তাকে বলা হয়েছে তুমি দিনে 10 কোটি টাকা এই ব্যাংক থেকে নিয়ে তুমি অন্য এক ব্যাংকে জমা করবা। কথা বলছো কিনা? তো তার হাতে এখন কত টাকা আছে বলো? 10 কোটি টাকা আছে। বাট এই 10 কোটি টাকা, সে কি 10 কোটি টাকার মালিক না? তার কাজ হচ্ছে কি বল, 10 কোটি টাকা এই ব্যাংক থেকে ওই ব্যাংকে ট্রান্সফার করা। বাট ওই 10 কোটি টাকার মালিক কিন্তু সে না। তার মাস শেষে কি 10 কোটি টাকা থাকবে? মাস শেষে থাকবে তার পকেটে 10,000 টাকা বা 15,000 টাকা। কথা কি বুঝছো? তাহলে ওই 10,000 15,000 টাকা হচ্ছে তার কি পাওয়ার বলো? অ্যাক্টিভ পাওয়ার। কারণ ওই টাকাটা তার নিজের ক্ষমতা, নিজের পাওয়ার, নিজের ব্যাংক ব্যালেন্স, নিজের অ্যাকাউন্টে যে টাকা ঢুকছে, সেটা হচ্ছে কি বলো? অ্যাক্টিভ পাওয়ার। বাট ও যদি রাস্তায় ধরো যে যখন ব্যাংকে যখন টাকা ট্রান্সফার করতেছে, তো রাস্তায় ওই 10 কোটি টাকা কি একজনকে দেখাইতে পারে না? সে বলতে পারে না? ছবি তুলে দিতে পারে না এরকম ফেসবুকে, আমার কাছে দেখো কত টাকা আছে, পোস্ট করতে পারে কি না? তাহলে বুঝতেই পারছো, তাহলে ওইটা কোন পাওয়ার তাহলে বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার। কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে শো করায় মানুষের সামনে, শো অফ পাওয়ার। বাট ওই পাওয়ার আসলে কিন্তু তার নিজের না, নিজের
বডি পাওয়ার না, নিজের মাসেল পাওয়ার না। কথা কি বুঝতে পারছেন? তাহলে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ারের পার্থক্য বুঝছেন? হ্যাঁ, আরও ভালো এক্সাম্পল আছে, আমি তোমাকে রিঅ্যাক্টিভ পাওয়ার আরও একটা অ্যাক্টিভ পাওয়ারের এক্সাম্পল তো বুঝছো যে একদম নিজের যে মাসেল পাওয়ার, নিজের যে টাকাটা, নিজের যে পাওয়ার, সেটাকে বলবো হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার আরেকটা ভালো এক্সাম্পল দেওয়া যেতে পারে। ধরো কথার কথা, আমি বাইক চালাচ্ছি, হ্যাঁ, ধরো বাইক চালাচ্ছি, আমি হেলমেট ইউজ করি নি বা আমার ড্রাইভিং লাইসেন্স নাই আর কি। তো আমাকে যখন ট্রাফিক পুলিশ আমাকে দাঁড় করালো, ঠিক আছে, তো ট্রাফিক পুলিশ যদি দাঁড় করায়, তাহলে আমি দুইভাবে কি করতে পারি বলো, আমি এখান থেকে মুক্তি পাইতে পারি। কীভাবে মুক্তি পাইতে পারি বলো? হয় তারা কিছু কি কর বলো, টাকা দিব। ধরো ওই ধরো তাকে 5,000 টাকা দিলাম, তো ওই টাকাটা কে দিলাম? আমি দিল না, ওই টাকা আমার আর্ন করা টাকা, নিজের টাকা দিয়ে দিলাম 5,000 টাকা। তো ওইটা চলে গেলে কি পাওয়ার চলে গেলো বলো? অ্যাক্টিভ। ওইটা আমি আমার অ্যাক্টিভ পাওয়ার দেখালাম, ঠিক আছে। বাট আমার কাছে টাকা নাই, বাট আমার অনেক হায়ার অথরিটির সাথে পরিচিত আছে। ধরো আমি ডোনাল্ড ট্রাম্পের সাথে আমার প্রত্যেক দিন ফোনে কথা হয় আর কি, ঠিক আছে। তা আমি কি করতে পারি বলো? বলতে পারি আমি ডোনাল্ড ট্রাম্পের কাছের লোক, হ্যাঁ। তো ডোনাল্ড ট্রাম্পের নাম শুনলে সে কী করবে? আমাকে ছেড়ে দিবে। মানে যদি ওরকম ফেমাস হয়, ছবি টবি দেখাইতে পারি একটা, তারাই দেখো ছবি আছে বা মিটিং টিটিং করি আর কি, তাহলে সে কী করবে? ছেড়ে দিবে না আমাকে? ছেড়ে দিবে কিনা বলো? তাহলে ওই যে পাওয়ারটা দেখালাম, ওই পাওয়ারটাকে আমার, ওই পাওয়ারটাকে আমার নিজের মাসেল পাওয়ার পাওয়ার। তাহলে ওই পাওয়ারটা কী পাওয়ার বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার। বোঝা গেছে কিনা? তো আরও অনেক ভুরি ভুরি এক্সাম্পল আছে। আমরা আরেকটা বেশ দুইটাই ফানি এক্সাম্পল। তো আরও আরেকটা ফানি এক্সাম্পল আছে। ধরো কথার কথা, আমি হচ্ছে মানে ধরো আমি না, অন্য কেউ একজন ধরো রোলস রয়েস চালায় আর কি, ঠিক আছে। তো সে যদি রোলস রয়েস চালায়, তার ডিউটি হচ্ছে তার মালিকের ছেলে বা মেয়েকে রোলস রয়েসে করে সকালবেলা নটরডেম কলেজে পৌঁছায় দিতে হবে আর কি। কলেজে পৌঁছে দিতে হবে, আবার ছুটির সময় নিয়ে আসতে হবে। এর মাঝে তুমি রোলস রয়েসে যা খুশি করতে পারো, কোনো সমস্যা নাই। তো সে যখন মানে তাকে নামাই দিতে গেল, তখন দেখা গেল সে ড্রাইভারের পোশাক পরছে। বাট যখন সে এমনি যে দিনের বাকি স্লটটা, ওই স্লটে সে কী করতে পারে? একটু ভুং ভাং দিতে পারে না? পারে কি না? তো এই যে সে গাড়ি নিয়ে যে দেখাইলো লোকজনকে, আমি রোলস রয়েস ড্রাইভ করি, আমার রোলস রয়েস আছে, বা সামনে তার একটা কুল ফটো আপলোড করলো আর কি ফেসবুক এফবিতে, এইগুলো হচ্ছে কি পাওয়ার বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার। মজার বিষয় হচ্ছে অ্যাক্টিভ পাওয়ার খরচ হয়, বাট রিঅ্যাক্টিভ পাওয়ার কী হয় না বলো? খরচ হয় না। রিঅ্যাক্টিভ পাওয়ার খরচ হয়। আমি যে ডোনাল্ড ট্রাম্পের ছবি দেখালাম, এতে ডোনাল্ড ট্রাম্পের 10 টাকা খরচ দিয়েছে বাবা। ডোনাল্ড ট্রাম্পের কোনো মান সম্মান কমছে? কিচ্ছু কমে নাই, কিচ্ছু টাকা পয়সা কিচ্ছু দেওয়া লাগে নাই। বাট তার পাওয়ারটা কিন্তু কী হয়েছে বলো? ডোনাল্ড ট্রাম্পের পাওয়ারটা কী হয়েছে বলো? ইউজ করছি, কিন্তু কোনো কী হয় নাই বলো? খরচ হয় নাই। এবং তার পাওয়ার কি কমে গেছে? আমি যে ডোনাল্ড ট্রাম্পের নাম নিলাম, এতে কি ডোনাল্ড ট্রাম্পের পাওয়ার কমে গেছে? সে কি সামনের ইলেকশনে 2টা ভোট হারাবে? কিছুই হবে না তার। সুতরাং এইটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার একটা পারফেক্ট এক্সাম্পল। রিঅ্যাক্টিভ পাওয়ার কখনো খরচ হয় না বা কনজিউম হয় না। বাট অ্যাক্টিভ পাওয়ার কী হয় বলো? খরচ হয় এবং তার জন্য পে করতে হয়। বাট রিঅ্যাক্টিভ পাওয়ার জন্য কী করা লাগে না বলো? পেমেন্ট করা লাগবে না। যেমন ওই যে ব্যাংকের যে চাকরি আছে, ওই 10 কোটি টাকার 1 টাকাও সে হাত দিতে পারবে নিজের টাকা বলে? তো ওই টাকাটা কিন্তু টাকাই থেকে যাবে, ওই টাকা সে কি করতে পারবে না, খরচও করতে পারবে না, ব্যবহারও করতে পারবে না, কিছুই করতে পারবে না। তবে সেটা হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে মেইন ডিফারেন্স বিটুইন দ্য অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে মাসেল পাওয়ার, সেলফ মাসেল পাওয়ার, নিজের পাওয়ার, নিজের বডির পাওয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে দেখানো পাওয়ার। তো অ্যাক্টিভ পাওয়ার খরচ হয় একটা, ওই যে আমি বললাম যে আমি দুইভাবে আমি ওইখান থেকে ওই ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচতে পারি। নিজে যদি 5,000 টাকা দিই, তাহলে ওইটা কোন পাওয়ার খরচ হইলো বলো? ওইটা খরচ হলো, কিন্তু ওইটা আমার পকেট থেকে গেছে, আমারই কিন্তু খরচ হইলো। বাট আমি যে পরবর্তী ডোনাল্ড ট্রাম্পের নাম নিলাম, ওইটা খরচ হয়েছে কোনো? ডোনাল্ড ট্রাম্পের কোনো খরচ হয়েছে? আমার কোনো খরচ হয়েছে? মাঝখান থেকে কিন্তু একটা কাজ হয়ে গেছে আর কি। আগে যদি থাকতো, যদি এই 5ই আগস্টের আগে থাকলে বললাম আমি শেখ হাসিনার সৈনিক, নাকি বলো? স্যার এই তো আর কি। তো এই পাওয়ারগুলো হচ্ছে দেখানো পাওয়ার মানুষের, হ্যাঁ। এই পাওয়ার কিন্তু খুবই ইফেক্টিভ পাওয়ার। ইফেক্টিভ পাওয়ার কিনা বলো? খুবই কার্যকরী পাওয়ার না? খুবই ইফেক্টিভ পাওয়ার। বাট কোনো পেমেন্ট দেওয়া লাগে না এই পাওয়ারের জন্য। রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য কোনো কি নাই বলো? পেমেন্ট নাই। তারপরে রিঅ্যাক্টিভ পাওয়ার কি হয় না? কনজিউম হয় না। অ্যাক্টিভ পাওয়ার কী হয় বলো? কনজিউম হয়। এখন বলো, আমাদের বাসা বাড়িতে যে এই যে লাইট জ্বলতেছে, এটা কি আমাকে সরকার ফ্রি দিচ্ছে? আমার জন্য কী করা লাগতেছে বলো? পে করা লাগতেছে না?
তাহলে যেহেতু খরচ করতেছি, আমি লাইট জ্বালাচ্ছি, বিদ্যুৎ খরচ করতেছি, আবার ওর জন্য পেমেন্টও করা লাগতেছে, তো এটা অবভিয়াসলি কি পাওয়ার খরচ করতেছি বলো? আমি অ্যাক্টিভ পাওয়ার খরচ করতেছি। যদি আমি রিঅ্যাক্টিভ পাওয়ার দিয়ে বাল্ব জ্বালাইতে পারতাম, সরকার কি আমার কাছে টাকা নিত? নিত না কিন্তু, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার যদি সে আমাকে দিয়ে বাল্বটা জ্বালাইতে পারতো, তাহলে তো তারও কোনো খরচ হইতো না, আমারও কোনো কি হইতো না বলো, খরচ হতো না। কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার জন্য কী দেওয়া লাগে না, কোনো পেমেন্ট বা রিঅ্যাক্টিভ পাওয়ার তুমি কনজিউম করতেই পারবা না। বোঝা গেছে কিনা? ঠিক আছে, থার্ড এক্সাম্পল, অ্যাপারেন্ট পাওয়ার কী জিনিস? অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে, ধরো তুমি ডোনাল্ড ট্রাম্পের সাথে তোমার দেখা হইলো আর কি, তো তুমি বললো আরে ভাই লোকটার তো বিশাল পাওয়ার। হ্যাঁ, তা লোকটার বিশাল পাওয়ার মানে কি? লোকটার মাসেল পাওয়ার খুব বেশি? লোকটাকে ওই যে জন সিনার এক চর দিলে জন সিনা মানে অজ্ঞান হয়ে যাবে এরকম কিছু? এরকম না কিন্তু। তার মানে তার মাসেল পাওয়ার কিন্তু কম, বাট তার সাথে আর্মি আছে, নেভি আছে, পুরো দেশ আছে, পুরো জনগণ আছে আমেরিকার। তার মানে কি? তার রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি। তার নিজের মাসেল পাওয়ার কম, বাট তার সাথে আর্মি ফোর্স আছে, নেভি ফোর্স আছে, এয়ারফোর্স আছে, তারপরে সারা মানে পুরো আমেরিকার জনগণ আছে। তাহলে তার কি পাওয়ার বেশি বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার বেশি। কিন্তু তার যদি বলো যে মাসেল পাওয়ার কত, ধাক্কা দিলে কী হবে? পড়ে যাবে না? যে কয়দিন আগে এই যে স্টিয়ারের থেকে পড়ে যাচ্ছিল ওই যে ওরা, ওটা তো জো বাইডেন সরি। তো মানে বুড়া লোক, ধাক্কা দিলে তো কী হবে বলো? পড়ে যাবে। তার মানে তার অ্যাক্টিভ পাওয়ার কি বলো? তার অ্যাক্টিভ পাওয়ার খুবই কম, বাট রিঅ্যাক্টিভ পাওয়ার কি অনেক বেশি। বাট দুইটা কম্বাইন করে তুমি কি বলছো? লোকটার কাছে লোকটা মানে বিশাল পাওয়ার। তো অ্যাপারেন্ট আসছে হচ্ছে অ্যাপিয়ার থেকে আসছে। তো তোমার কাছে অ্যাপারেন্ট মানে হচ্ছে বাংলা হচ্ছে আপাত পাওয়ার। তো তোমার কাছে আপাত দৃষ্টিতে মনে হইতেছে ওই লোকটার পাওয়ার কি বলো? অনেক বেশি। তার মানে তুমি দুইটাই কাউন্ট করছো, অ্যাক্টিভও ধরছো, রিঅ্যাক্টিভও ধরছো, দুইটা মিলাই বলছো কি বলো? তার পাওয়ার বেশি বলছো। এখন কোনটা কম কোনটা বেশি সেটা তুমি ছাড়া তার কেউ বুঝতে পারতেছে না। তার মানে যেটা বুঝতে পারলাম যে অ্যাপারেন্ট পাওয়ার হচ্ছে দুইটা পাওয়ারের কম্বিনেশন, অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ারের কম্বিনেশন বা মিক্সার, এইটা আর কি। তো বিল টিল যা হবে আমাদের ইলেকট্রিসিটি বিল সবই কার জন্য হবে বলো? অ্যাক্টিভ পাওয়ার জন্য। রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য কোনো বিল হবেই না। প্রশ্ন হচ্ছে ভাই আমরা কি বলে আমরা বুঝলাম যে তোমার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে অ্যাক্টিভ পাওয়ার রিঅ্যাক্টিভ পাওয়ার বুঝলাম, অ্যাপারেন্ট পাওয়ার বুঝলাম, বাট ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আমাদের কী সিগনিফিকেন্স তাহলে দাঁড়াচ্ছে বা এইটা আমরা বুঝবো কেমন? আমরা লাস্ট ক্লাসে বলছিলাম যে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে, বলছি যে আমরা একটু করি, তাহলে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কনজিউমেবল পাওয়ার। কথা বোঝা গেছে কিনা বলো? অ্যাক্টিভ পাওয়ার কী করা যায় বলো? কনজিউম করা যায়। রিঅ্যাক্টিভ পাওয়ার কনজিউম করা যায়? রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে শো অফ করার জন্য। রিঅ্যাক্টিভ পাওয়ার ওইটাকে তো আমি ওই 10 কোটি টাকা যে ব্যাংক থেকে ট্রান্সফার করতেছি ওই টাকাকে আমি নিজে খাইতে পারবো? খাইতে পারবো না। সুতরাং নট কনজিউমেবল। তার মানে কেউই কি করতে পারবো না এটা ব্যবহার করতে, মানে কনজিউম করতে পারবো না। ব্যবহার ঠিক করতে পারবে বাট নট কনজিউমেবল। বোঝা গেছে? নট কনজিউমেবল। এখন দেখো ভালো করে, তার মানে কনজিউম করে কে বলো? পাওয়ার। আমরা 3টা এলিমেন্ট পড়ছি, রেজিস্টর পড়ছি, ইন্ডাক্টর পড়ছি, আর কি বলো? ক্যাপাসিটর পড়ছি। তাহলে এই 3টা এলিমেন্টের ভিতর পাওয়ার কনজিউম করে কে, মানে পাওয়ার নেয় কে বলো? রেজিস্টর। কি বলো? রেজিস্টর শুধু পাওয়ার নেয়। আমরা দেখছিলাম না রেজিস্টরের গ্রাফটা কোন দিকে ছিল? শুধুমাত্র পজিটিভ দিকে ছিল। তার মানে ও শুধু কি করে বলো? পাওয়ার নেয়। তার মানে যেইখানে রেজিস্টর নামের কিছু একটা দেখতে পারবা সেখানে অবশ্যই কি দেখতে পারবা বলো? অ্যাক্টিভ পাওয়ার দেখতে পারবা, কারণ রেজিস্টর পাওয়ার কনজিউম করে। বাংলা বুঝছো? তাহলে রেজিস্টর হচ্ছে পাওয়ার কনজিউম করে। সুতরাং যেখানে তুমি রেজিস্টর দেখবা সেখানে চোখ বন্ধ করে তুমি কি বলতে পারো বলো? ভাই সেখানে অবশ্যই কি আছে আমাদের কাছে? সেখানে রেজিস্টর অবশ্যই কনজিউম করবে কি বলো? অ্যাক্টিভ পাওয়ার। কোন সেন্সে বললাম? কারণ রেজিস্টরও পাওয়ার কনজিউম করে, অ্যাক্টিভ পাওয়ারও কনজিউম হয়। সুতরাং রেজিস্টর কোন পাওয়ার নেয়? অ্যাক্টিভ পাওয়ার। আচ্ছা, আমরা ইন্ডাক্টর ক্যাপাসিটর কি দেখছিলাম বলো? ইন্ডাক্টর প্রথম পজিটিভ হাফ সাইকেলে প্লাস, অর্থাৎ সে পাওয়ার নেয়। পরের হাফ সাইকেল আবার কী হয়ে গেছিলো? নেগেটিভ। পরে আবার পাওয়ার কোথায় কী করে বলে? আবার ব্যাক করে। তাহলে পাওয়ার নেয় আবার ব্যাক করে, আবার নেয় আবার কি বলে? ব্যাক করে। তাহলে এই পাওয়ারটা কি ও কনজিউম করতে পারতেছে কি না? ক্যাপাসিটর বা ইন্ডাক্টর কনজিউম করতে পারতেছে? কনজিউম করতে পারতেছে না।
কনজিউম করতে পারতেছে? কনজিউম করতে পারতেছে না। আমি খাবার যদি খাই তাহলে সেটা তো আমার বডিতে থেকে যাচ্ছে নাকি? তো আমি খাবার খাইলাম আবার বের করে দিলাম, খাবার খাইলাম আবার বের করে দিলাম, আলটিমেটলি আমি কিছু কনজিউম করতে পারলাম? তো ইন্ডাক্টর ক্যাপাসিটর তো সেরকম ভূমিকা অবতীর্ণ হচ্ছে। প্রথমে পজিটিভ হাফ সাইকেলে পাওয়ার আসতেছে, পাওয়ার নিচ্ছে, পরে আবার কোন হাফ সাইকেল আসতেছে বলো, নাকি আবার পাওয়ার কোথায় পাঠাচ্ছে বলো? ব্যাক পাঠাচ্ছে। তো ওইটা তো কি করতে পারছে না, সে কনজিউম করতে পারতেছে না। তার মানে নট কনজিউমেবল পাওয়ার কোনটা বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এই নট কনজিউমেবল মানে কনজিউম করতে পারে না কে বলো? ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। তার মানে ইন্ডাক্টর অ্যান্ড কি বলো ক্যাপাসিটর, এই দুইজন যে যেখানে দেখবা সেখানে অবশ্যই কোন পাওয়ার থাকবে তাহলে বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার থাকবে। বাট তুমি যদি বলো যে ভাই ইন্ডাক্টর ক্যাপাসিটর অ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে কিনা, না, ইন্ডাক্টর ক্যাপাসিটর অ্যাক্টিভ পাওয়ার কনজিউম, ও তো কোনো পাওয়ার কনজিউমই করতে পারে না। ইন্ডাক্টর ক্যাপাসিটর কোনো পাওয়ার কনজিউম করতে পারে না, তাহলে অ্যাক্টিভ পাওয়ার তো কনজিউমেবল পাওয়ার। সুতরাং সেই ইন্ডাক্টর ক্যাপাসিটর কি নিতে পারবে না বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে না। হ্যাঁ, ও সরি, অ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে না। বাট তুমি যদি বলো রেজিস্টার রিঅ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে কিনা, না, রেজিস্টার কি নিতে পারবে না বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার নিতে পারবে, কারণ রেজিস্টার কি করে বলো? পাওয়ার কনজিউম করে। কনজিউমেবল পাওয়ার কোনটা বলো? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে রেজিস্টার টেক্স অনলি অ্যাক্টিভ পাওয়ার, আর ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর টেক্স অনলি রিঅ্যাক্টিভ পাওয়ার, নট অ্যাক্টিভ পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ার তো কিছুই না, অ্যাপারেন্ট পাওয়ার জাস্ট একটা রিপ্রেজেন্টেশন অফ দ্য কম্বিনেশন অফ অ্যাক্টিভ পাওয়ার অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার, জাস্ট এটা একটা রিপ্রেজেন্টেশন। বোঝা গেছে কিনা বলো? ঠিক আছে। এখন অ্যাক্টিভ পাওয়ারের অনেকগুলো নাম আছে, হ্যাঁ, সবগুলো নামে আমরা লিখে দিচ্ছি, কোনো সমস্যা নাই। তার মানে যেখানে রেজিস্টার দেখবা সেখানে চোখ বন্ধ করে ধরে নিবা ভাই সেখানে কি পাওয়ার আছে? অ্যাক্টিভ পাওয়ার। যেখানে ইন্ডাক্টর ক্যাপাসিটর আছে সেখানে চোখ বন্ধ করে কি ধরে নিবা? রিঅ্যাক্টিভ পাওয়ার। ইন্ডাক্টর ক্যাপাসিটর কি অ্যাক্টিভ পাওয়ার অ্যাবজর্ব করতে পারে? পারে না। সিম্পল হিসাব। কেন পারে না বুঝতে পারছো? ঠিক আছে, তোলা শেষ? বুঝছেন? তাহলে বুঝলাম মোটামুটি। কনজিউমেবল থাক, আমরা নামগুলো একটু ক্লিয়ার করি যে এর আর কি কি নাম হইতে পারে। তাহলে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে বলছিলাম যে আসল পাওয়ার, আমার মাসেল পাওয়ার যেটাকে বলি। তাহলে অ্যাক্টিভ পাওয়ারের আরেকটা নাম হলে কি বলো? রিয়েল পাওয়ার। নামের শেষ নেই, বুঝছো? কি পাওয়ার বলো? রিয়েল পাওয়ার। আরেকটা কি নাম বলো? ট্রু পাওয়ার। ট্রু পাওয়ার, প্রকৃত পাওয়ার। ঠিক আছে। আরেকটাকে বলা হয় অ্যাভারেজ পাওয়ার। অ্যাভারেজ পাওয়ার। 2 নম্বরটাকে আমরা কি বলতেছি বলো? ইফেক্টিভ পাওয়ার। 2 নম্বরটাকে আমরা বলতেছি কি বলো? ইফেক্টিভ পাওয়ার। বাংলা নাম তো অনেক কিছু নাম শুনতে পারতেছো। অ্যাভারেজ পাওয়ারের বাংলা নাম কি বলো? অ্যাভারেজের বাংলা কি বলো? গড়। তাহলে এইটাকে বাংলায় বলতে পারি গড় পাওয়ার। বোঝা গেছে? আরও নাম বলতে পারি কি বলো? এই যে রিয়েল পাওয়ারের বাংলা নাম কি? প্রকৃত পাওয়ার। বাস্তব পাওয়ার বলতে পারো প্রকৃত পাওয়ার, বা ট্রু পাওয়ারের বাংলা কি বলো? প্রকৃত পাওয়ার। ট্রু পাওয়ার, প্রকৃত পাওয়ার, গড় পাওয়ার। আবার এটাকে ইফেক্টিভ পাওয়ারের বাংলা কি বলো? কার্যকরী ক্ষমতা বা কার্যকরী পাওয়ার। তাহলে এটাকে আমরা বাংলায়ও কি বলতে পারি বলো? কার্যকরী পাওয়ার, এরকম বলতে পারি। বাট নাম শুনে তুমি বুঝতে পারবা, নাম না জানলেও তুমি বুঝতে পারবা এটা আসলে কোন পাওয়ারকে মিন করতেছে। রিঅ্যাক্টিভ পাওয়ারের আরেকটা নাম হচ্ছে কি পাওয়ার বলো? ইমাজিনারি পাওয়ার। ওই যে বলছিলাম না, রিঅ্যাক্টিভ পাওয়ার কি বলো? ইমাজিনারি পাওয়ার। তুমি যে 10 কোটি টাকা, ওইটা কি তোমার নিজের পাওয়ার? নিজের টাকা না। বাট শুয়ে শুয়ে তুমি পরের দিন রাতে কল্পনাই করতে পারো যে আমি 10 কোটি টাকার মালিক। বা তুমি যখন ব্যাংক থেকে এক ব্যাংক থেকে ব্যাংকে ট্রান্সফার করতেছো, যখন তুমি ব্রিফকেস নিয়ে মানে ট্রান্সফার করতেছো, তখন তুমি কল্পনা করতেই পারো এই টাকাটা কি বলো? আমার। বাট এটা কি রিয়েল না। তো রিঅ্যাক্টিভ পাওয়ারের ইয়া হচ্ছে ইমাজিনারি পাওয়ার। আর অ্যাপারেন্ট পাওয়ার যেহেতু অ্যাক্টিভ পাওয়ার, দেখো এদিকে রিয়েল পাওয়ার আর কি বলো? ইমাজিনারি পাওয়ার। এই দুইটার কম্বিনেশন হচ্ছে কি বলো? অ্যাপারেন্ট পাওয়ার। তাহলে এইটাকে বলা হবে কমপ্লেক্স পাওয়ার। কি বলা হবে বলো? কমপ্লেক্স পাওয়ার। কমপ্লেক্স পাওয়ার কি বলো? কমপ্লেক্স নাম্বার কি জিনিস? কমপ্লেক্স নাম্বার ছিল কি বলো? ইমাজিনারি এবং কি নাম্বার? কমপ্লেক্স। যদি আমরা বলি যে এই চারটা কমপ্লেক্স নাম্বার জেড, তাহলে এর ভিতর একটা কি থাকবে? রিয়েল পার্ট থাকবে, আর একটা কি বলো? ইমাজিনারি। তাহলে এই সেম তো নাকি? এইটার ভেতরে রিয়েল পাওয়ার আছে, আবার কি বলো? ইমাজিনারি পাওয়ার আছে। সুতরাং এটাকে আমরা বলবো কি? কমপ্লেক্স পাওয়ার। বুঝতে পারা গেছে? নেন, অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে কনজিউমেবল। কি বলো? কনজিউমেবল। তাহলে এইটার ইউনিট হবে ওয়াট। এইটার ইউনিট হবে হচ্ছে ওয়াট। ওকে। রিঅ্যাক্টিভ পাওয়ার ইউনিট হবে ভোল্ট অ্যাম্পিয়ার। আর কি বলো? রিঅ্যাক্টিভ। কি দাঁড়াচ্ছে বলো? ফুল মিনিং হচ্ছে কি বলো? ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ।
ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আবার এটাকে অনেক সময় কিলোভারও বলে, একই তো কথা নাকি বলো, শুধু ইউনিটটা স্কেলিং করা হয়েছে আর কি। আর তোমার অ্যাপারেন্ট পাওয়ার ইউনিট হচ্ছে ভিএ, ভোল্ট অ্যাম্পিয়ার অথবা কেভিএ, দুইটাও বলে, ভিএও বলে আবার কি বলে কেভিএও বলে। এইটাকে অনেক সময় কিলো ওয়াটও বলে আর কি, ঠিক আছে, যেটা বলো কোনো সমস্যা নেই ভাই। তাহলে এইটা হচ্ছে দুইটার কম্বিনেশন। কার কার কম্বিনেশন বলো? অ্যাক্টিভ পাওয়ার প্লাস হচ্ছে কি বলো রিঅ্যাক্টিভ পাওয়ারের কম্বিনেশন। মোটামুটি বোঝা গেছে নাকি? এই দুইটা পাওয়ার সম্পর্কে আইডিয়া পাওয়া গেছে? তাহলে ইলেকট্রিসিটি বিল হচ্ছে কি বলো, কত ইউনিট খরচ করছি সেই হিসাবে আমাদের বিল আসে না? তো ইউনিটটাকে কিলো ওয়াট আওয়ার না, বাংলায় বলি ইউনিট, আর ইঞ্জিনিয়ারিংয়ে বলি আমরা কি বলো কিলো ওয়াট আওয়ার। তাহলে দেখতেই বুঝতে পারছো কিলো কি আছে, ওয়াট আছে। সুতরাং আমাদের বিল আসে কি হিসাবে? অ্যাক্টিভ পাওয়ার হিসাবে। প্রশ্ন হচ্ছে ভাই, আমরা বুঝলাম মানে প্র্যাকটিক্যাল লাইফে রিঅ্যাক্টিভ পাওয়ারের দরকার আছে, শো অফ করার দরকার আছে মাঝে মধ্যে, তাই না? শো অফ না করলে টাকা পয়সা নিজের গাড়ির থেকে খরচ হবে আর কি। তো প্র্যাকটিক্যাল লাইফে দেখলাম রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার আছে। তাহলে ভাই প্রশ্ন হচ্ছে যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার কি? ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং তো আমাদের মতো বাটপার না, দুর্নীতিবাজ না, তাই কি না? তো ওইখানে আমাদের রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার হলো কেন বলো? রিঅ্যাক্টিভ পাওয়ারের সবচেয়ে বড় মানে অ্যাক্টিভ পাওয়ার হচ্ছে আসল পাওয়ার। এই লাইট জ্বালাইতে কি লাগবে তোমার বলো? অ্যাক্টিভ পাওয়ার। তারপরে এই যে লাইট জ্বালাবা, তারপরে ফ্যান যে ঘুরতেছে, মেকানিক্যাল পাওয়ার, ওইটার জন্য কি দরকার বলো? অ্যাক্টিভ পাওয়ার, আসল ক্ষমতা, আসল তাকাত যেটাকে বলি আর কি আমরা। এই ধরনের মেকানিক্যাল পাওয়ার, লাইট জ্বালাচ্ছ, হিটার গরম হিটার ইউজ করতেছো, ইলেকট্রিক কুকার তুমি চালাচ্ছ, কেটলি চালাচ্ছ, তো এই সব কিছুর জন্য কি পাওয়ার দরকার বলো? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে ভাই রিঅ্যাক্টিভ পাওয়ার দরকার হলো কি বলো? রিঅ্যাক্টিভ পাওয়ার একটা বিশেষ দরকার হচ্ছে, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে ফ্লাক্স সেট আপ করে, ম্যাগনেটিক ফ্লাক্স। যদি রিঅ্যাক্টিভ পাওয়ার না থাকতো তাহলে কোনো প্রকার ফ্লাক্সও কি হইতো না বলো? প্রডিউস হইতো না, বা ফ্লাক্স সেট আপ হইতো না, বা চুম্বক ক্ষেত্র কি হইতো না বলো? সেট আপ হইতো না। তাহলে চুম্বক ক্ষেত্র সেট আপ না হইতো তুমি ট্রান্সফর্মার বানাইতে পারতা না, এই ফ্যান ঘুরাইতে পারতাম না। ওই যে দেখবে যে বড় বড় মেশিনে, আমাদের ধান ভাঙানো মেশিন এখন কিন্তু সব স্মার্ট হয়ে গেছে, দেখবা যে ওইখানে বড় বড় 3 ফেজ ইন্ডাকশন মেশিন ইউজ করে। দেখবা ধান ভাঙানো মেশিন দেখছো তোমরা গ্রামে? এখনও কি ডিজেল ইউজ করে? এখন তো কেউ ডিজেল ইউজ করে না আমার মনে হয়। আমাদের গ্রামে গিয়ে দেখলাম ওরা ডিজেল ইউজ করতেছে না, দেখি ওইখান থেকে 3 ফেজ লাইন নিয়ে, পোল থেকে 3 ফেজ লাইন ডেডিকেটেডলি নিয়ে তারপর ইন্ডাকশন মেশিন, 3 ফেজ ইন্ডাকশন মেশিন দিয়ে সেই মানে ইঞ্জিন ঘোরাচ্ছে আর কি, তাই কি না? তাহলে তুমি যদি চুম্বক ক্ষেত্র না থাকো তাহলে তুমি ইন্ডাকশন মেশিন ঘোরাইতে পারতা? কোনো মোটর কাজ করাইতে পারতা? ডিসি মোটর, এসি মোটর যাই বলো, কাজ করাইতে পারতা না। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ারের বড় সড় একটা ইম্প্যাক্ট হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে আছে, এবং সেটা সবচেয়ে বড় ইম্প্যাক্ট হচ্ছে ফ্লাক্স সেট আপ করাতে রিঅ্যাক্টিভ পাওয়ার সব থেকে বেশি ব্যবহার হয়। বুঝতে পারছেন? নেন তাহলে আমরা একটু প্রুফ করার ট্রাই করবো। অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা আমরা লাস্ট ক্লাসে প্রুফ করে আসছি, তাই কি না? বাট আজকে আমরা একটা অন্য স্টাইলে প্রুফ করব। আমরা দেখলাম অ্যাক্টিভ পাওয়ার শুধুমাত্র কে নিতে পারে? রেজিস্টর নিতে পারে। আর ইন্ডাক্টর বা ক্যাপাসিটর সেটা কোন পাওয়ার নেয় বলো? শুধুমাত্র রিঅ্যাক্টিভ পাওয়ার নিতে পারে। অ্যাপারেন্ট পাওয়ার জাস্ট একটা রিপ্রেজেন্টেশন, অ্যাক্টিভ পাওয়ার প্লাস রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে কালকে আমরা অ্যাক্টিভ পাওয়ারের প্রুফ দেখছিলাম না, যে ওইটাকে আমরা কি বলে অ্যাভারেজ পাওয়ার বলা হয়, যে অ্যাভারেজ পাওয়ারটাকেই অ্যাভারেজ পাওয়ারকে লিখছে, অ্যাভারেজ পাওয়ারটাই কি বলো? অ্যাক্টিভ পাওয়ার। তাহলে আজকে আমরা একটু ডিফারেন্ট স্টাইলে প্রুফ দেখবো, যে আসলে কেমনে কি প্রুফ ট্রুফ আসে আর কি। হ্যাঁ নেন তাহলে আমরা একটা সার্কিট নেই, নেন তাহলে আমাদের কাছে একটা সার্কিট আছে যেখানে রেজিস্টারও আছে, আবার কি আছে বলো? ইন্ডাক্টর আছে। ক্যাপাসিটর আমরা আপাতত না রাখলাম, কোনো সমস্যা নেই। এটাকে আমরা বলতে পারি আর, এটাকে বলতে পারি হচ্ছে এল, এবং এখানে আছে আমার সাপ্লাই। তাহলে ভিএস ইকুয়াল টু কি বলো? ভিএম সাইন ওমেগা টি। প্রশ্ন হচ্ছে আইএস, এটা তো টাইম ডিপেন্ডেন্ট নাকি বলো? সবই টাইম ডিপেন্ডেন্ট। তাহলে আইএস ইকুয়াল টু কী হবে? আইএম
সাইন কি বলো, ওমেগা টি। তাই সাহেব ভালো করে দেখেন তো, এখানে ভোল্টেজ সাপ্লাই দিলে ভিএম সাইন ওমেগা টি, কারেন্ট কি হইলে বলো আইএম সাইন ওমেগা টি। আমরা যদি এখানে রেজিস্টার না থাকতো, শুধু কি থাকতো বলো, ইন্ডাক্টর, তাহলে এখানে ওমেগা টি কি +90 দিতাম না -90 দিতাম? না, রেজিস্টার না থাকলে পিওর ইন্ডাক্টর আছে, -90 দিতাম, তাই না? আপনি তো ভালো পারেন। কে বলছে আপনি ভালো পারেন না? বাসা থেকে বলছেন? তাহলে কে বলছে আপনি ভালো পারেন না বলেন? এই যে পারছেন তো আপনি, নাকি পারেন নাই নাকি? ওটাই তো হবে, আমি তো সেটাই বলছি, কনফিউশন তো কিছু নাই। আপনি কনফিউজ হচ্ছেন, ঠিক আছে তো, ঠিক বলছেন। তাহলে ওমেগাটি এখানে কি হইতে বলেন, -90 হইতো, যদি এখানে রেজিস্টার না থাকতো। এইবার চিন্তা করেন, যদি ইন্ডাক্টর না থাকে, শুধু কি থাকতে বলেন, রেজিস্টার থাকে, তাহলে কত ডিগ্রি হতে বলো? না না, +90 তো না, এটা নাই, শুধু কি আছে বলো, রেজিস্টার। রেজিস্টার তো কোনো কি করে না বলো, ফেজ ডিফারেন্স তৈরি করে না। তাহলে এখানে 0 ডিগ্রি থাকলে এখানে কত ডিগ্রি বলো, 0 ডিগ্রি। এখানে 10 ডিগ্রি থাকে, এখানে কত ডিগ্রি থাকবে, 10 ডিগ্রি থাকবে। রেজিস্টার কোনো প্রকার কি করে না বলো, চেঞ্জ করে না। বাট ইন্ডাক্টর হচ্ছে যা থাকবে অ্যাঙ্গেল তার সাথে -90, আর ক্যাপাসিটর থাকলে হচ্ছে +90। তাহলে যদি রেজিস্টার ইন্ডাক্টর থাকতো তাহলে দিতাম কত বলো, যদি শুধু ইন্ডাক্টর থাকে তাহলে দিতাম কত বলো, -90। আর যদি শুধু রেজিস্টার থাকতো তাহলে কি দিতাম বলো, 0 ডিগ্রি। এখন বলেন তাহলে দুইটাই আছে, তখন কী করবো বলেন, রেজিস্টারও আছে, ইন্ডাক্টর, এখন কত দেবো বলেন, বাংলা বুঝছেন? রেজিস্টার থাকলে কত ডিগ্রি দিতাম, 0 ডিগ্রি। ইন্ডাক্টর থাকলে, শুধু ইন্ডাক্টর থাকলে কি দিতাম, -90। এখন দুইজনই আছে, তখন কি দেবো বলো, কত দেবো, কত ডিগ্রি দেবো? জি না, 0 -90 না, রেজিস্টার ট্রাই করবে, রেজিস্টার ট্রাই করবে 0 ডিগ্রি হোক, আর ইন্ডাক্টর কি ট্রাই করবে বলো, 90 ডিগ্রি আসুক। তো দুইটার মাঝামাঝি কিছু একটা হবে, কিন্তু বাট কত হবে তা কি আমরা জানি? বুঝেন নাই? যদি শুধু রেজিস্টার থাকে তাহলে কত ডিগ্রি হইতো বলো, 0 ডিগ্রি। ইন্ডাক্টর থাকলে কত ডিগ্রি হইতো, 90 ডিগ্রি। এখন দুইজনে তখন কি করবে বলো, দুজনেই আছে, তাকে দাবি দুজনেই থাকবে না। রেজিস্টারও ট্রাই করবে কত ডিগ্রি বানানোর, 0 ডিগ্রি বানানোর। ইন্ডাক্টর ট্রাই করবে কত ডিগ্রি বানানোর বলো, 90 ডিগ্রি। তাহলে দুইজনের মন রাখার তাহলে কি করতে হবে, 0 আর 90-র মাঝামাঝি কোনো একটা পজিশন আমার নিতে হবে, অ্যাঙ্গেল। তাহলে 0 থেকে 90-র ভিতর যে কোনো কিছু হইতে পারে। এখন কত হবে বলেন, তাকে আমরা জানি 10 ডিগ্রি হইতে পারে, 20 ডিগ্রি হইতে পারে, 30 ডিগ্রি, 40, 45। 0 থেকে 90 ডিগ্রির ভিতর যে কোনো কিছু হইতে পারে। তার মানে এখানে কত ডিগ্রি হবে সেটা কিন্তু আমরা এখন জানি না। এই জন্য ইন জেনারেল বলে দিই হচ্ছে -θ। বাংলা বুঝছেন নাকি বোঝেন না? বোঝেন না ইমাম এনাম সাহেব, বুঝছেন? -θ কেন নিলাম বলেন তো, +θ কেন নিলাম না? আরে ভাই, 0 থেকে -90-র মধ্যে কিছু হবে, তাহলে 0 থেকে -90-র মধ্যে কত কত আছে বলো, নেগেটিভ বলে না, শুধু বুঝে না পাগল ছেলেবেলা। এটা হচ্ছে 0 ডিগ্রি, আর এটা হচ্ছে কত বলো, -90। এই -90-র দিক কে নিয়ে ট্রাই করবে বলো, ইন্ডাক্টর নিয়ে ট্রাই করবে -90-র দিকে, আর রেজিস্টার কোন দিকে নিয়ে ট্রাই করবে বলো, যে ভ্যালুটা কত ডিগ্রি হোক বলো, 0 ডিগ্রির কাছে। তাহলে এদের মাঝখানে যে কোনো ভ্যালু হবে, এদের মাঝখানে যে কোনো ভ্যালু, সব ভ্যালুই কি বলো, নেগেটিভ না কেন? শোনো শোনো, আপনি ওয়ে বাঁকাচ্ছেন না তোর ভাই, আপনি তো ওয়ে বাঁকাচ্ছেন, আপনি জাস্ট বোঝানোর ট্রাই করতেছেন যে এখানে আমরা কত ডিগ্রি লিখবো সেটা একটু বলো। 0 ডিগ্রি থেকে -90 ডিগ্রির মধ্যে আমরা যে কোনো ভ্যালু লিখবো। এখন 0 ডিগ্রি থেকে -90-র মধ্যে কে ভ্যালুগুলো সবই কিন্তু কি বলো, নেগেটিভ ভ্যালু। বাংলা বুঝছেন নাকি বোঝেন নাই? এনামুল সাহেব বুঝছেন নাকি বোঝেন না? ঠিক আছে, তাহলে আমরা 0 থেকে -90-র মধ্যে যে কোনো ভ্যালু হবে, আমরা জানি না কত হবে, এই জন্য বললাম কি ভ্যালু, -θ। মাইনাস কেন দিলাম, কারণ সব ভ্যালু কি ভ্যালু বলো, নেগেটিভ 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 ভ্যালু বের করবে, এই জন্য -θ দ্বারা আমরা তাকে রিপ্লেস করে দিলাম। কোনো প্রবলেম আছে? না, আসেন তাহলে এবার আমরা, ঠিক আছে, তাহলে তোমাকে বলা হয়েছে যে ভাই এই সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করবে, সোর্স কি পরিমাণ পাওয়ার ডেলিভার করবে সার্কিটে। তাহলে আমরা সোর্সের ভোল্টেজ জানি এবং সোর্স থেকে যে কারেন্ট যাচ্ছে সেটাও আমরা জানি। তাহলে ভোল্টেজ আর কারেন্ট গুণ দিলে আমরা সোর্স থেকে কি পরিমাণ পাওয়ার ডেলিভার হচ্ছে সেটা আমরা কি করতে পারবো, বের করতে পারবো না? আর এই সোর্স থেকে যে পরিমাণ পাওয়ার ডেলিভার করবে সেই পরিমাণ পাওয়ারই দুজন নিতে হবে, দুজন মিলায় নিতে হবে, তাই কি না? যেই পরিমাণ পাওয়ার এ ডেলিভার করবে সেই পরিমাণ পাওয়ার এর কি করতে হবে বলো, রিসিভ করতেই হবে। তাহলে আমরা যদি পাওয়ার বের করতে চাই তাহলে কি করতে হবে, এর ভোল্টেজ আর কারেন্ট কি করে দেবো, গুণ করে
দিব, বাট গুণ করাটা আমাদের জন্য, সাইনোসয়েড রেখে গুণ করাটা আমাদের জন্য কি বলো, ডিফিকাল্ট। এজন্য আমরা কি করব, এটাকে ফেজরে কনভার্ট করব। বলছিলাম এই দুটাকে গুণ করা কি একটু ডিফিকাল্ট না, একটু ডিফিকাল্ট আমরা জানি। হ্যাঁ হ্যাঁ, ফেজরে গুণ করা যায় না, তাই না? আচ্ছা করি, তারপরে দেখা যাক, ঠিক আছে নাও। তাহলে এইটাকে ফেজরে কনভার্ট করি, তাহলে ফেজরে কনভার্ট করলে কি হবে, ভিএম থাকবে আর অ্যাঙ্গেল কত ডিগ্রি, 0 ডিগ্রি। আচ্ছা এখানে অ্যাঙ্গেল কত হয় বলো, আইএম, আর অ্যাঙ্গেল কত ডিগ্রি বলো, -θ, ঠিক আছে? এই দুটোকে ফেজর প্লটটা দেখি আমরা, ফেজরের প্লট। তাহলে ফেজরের প্লট দেখলে কেমন হয় বলেন, এইটা কত ডিগ্রি বলো, 0 ডিগ্রি না, ভালো করে বোঝো। তাহলে এইটাকে প্লট করো, এটা প্লট করবে কেমনে, 0 ডিগ্রি বরাবর কতটুকু যেতে হবে বলো, ভিএম পরিমাণ যাইতে হবে। তাহলে এই যে 0 ডিগ্রির বরাবর কতটুকু গেলাম বলো, 0 ডিগ্রি বরাবর আমরা গেলাম হচ্ছে ভিএম পরিমাণ গেলাম। কথা কি বুঝছেন কিনা, 0 ডিগ্রি বরাবর কতটুকু গেলাম, ভিএম পরিমাণ গেলাম। এটা আসো, এটা প্লট করো, এটা প্লট করো বলে, কেমন প্লট করো বলো, -θ বরাবর কতটুকু যাবে বলো। এখন -θ মানে কতটুকু, এই থেটার রেঞ্জ কতটুকু বলছিলাম বলো, কত বলো, এই থেটার রেঞ্জ হবে 0 থেকে -90-র ভেতরে, তাই না? এই যে এ ট্রাই করবে 0 ডিগ্রিতে নেওয়ার, এ ট্রাই করবে -90-র ভেতরে, তাহলে এদের মাঝখানে কোনো একটা ডিগ্রি হবে আর কি। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে 0 থেকে -90-র মধ্যে। তাহলে এই যে 0 থেকে শুরু করে এইটা কত ডিগ্রি বলো, -90। এই দিক গেলে সব কি অ্যাঙ্গেল বলো, প্লাস অ্যাঙ্গেল না? আর এই দিক গেলে সব কোন অ্যাঙ্গেল বলো, মাইনাস অ্যাঙ্গেল। তাহলে 0 থেকে -90-র মাঝে কোনো একটা অ্যাঙ্গেল নিতে হবে। তাহলে 0 থেকে -90-র মধ্যে যে কোনো কিছু না, তুমি এইটুকু নাও। তাহলে এইটা হচ্ছে, এইটুকু হচ্ছে ধরে নাও তোমার সেই কি বলো, এইটুকু হচ্ছে তোমার সেই কত ডিগ্রি অ্যাঙ্গেল, থেটা অ্যাঙ্গেল না, -θ বললেও সমস্যা নেই এখন, কারণ এদিক গেলাম থেটা, এদিক যাওয়া মানেই তো কি বলো সেই -θ। তাহলে -θ বরাবর আমরা কতটুকু গেলাম বলো, আইএম পরিমাণ গেলাম। তাহলে এইটুকু হচ্ছে আমাদের সে কি বলো, আইএম। বাংলা বোঝা গেছে কিনা বলেন, ক্লিয়ার বুঝছেন কিনা বলেন? এইটুক প্লট পারবেন না, পারা যাবে কিনা বলেন? এইবার আসেন তাহলে, হ্যাঁ কিন্তু আমি এখনো যোগ করিনি, যোগ করার নিয়ম কি বলছিলাম, হ্যাঁ কিন্তু আমরা এটা করছি এখনো না। তাহলে আমরা শুধুমাত্র প্লটটা দেখছি আর কি, শুধু কি দেখলাম বলো, প্লট দেখলাম। যদি যোগ বলতো তাহলে তো আমরা করতাম কি, যে এইখান থেকে এর দিকে তাকাইতাম, আবার এখান থেকে এর দিকে তাকায় আসতাম, তাহলে দুইটা যোগ করলে হইতে হবে। বাট আমরা যোগ করতেছি না, আমরা জাস্ট প্লট দেখলাম। আমরা যেটা বলা ট্রাই করছি ভালো করে দেখো, এই আইএম এর কয়টা উপাংশ দেখতে পারি আমরা, 2টা উপাংশ দেখতে পারি। কয়টা দেখতে পারি আইএম এর, 2টা উপাংশ দেখতে পারি। একটা হচ্ছে তার ভূমি বরাবর, আর একটা হচ্ছে কি বলো তার লম্ব বরাবর। বাংলা বুঝছো কিনা জানি না আমি। এই আইএমকে আমরা কয়টা পার্টে ব্রেক করতে পারি বলো, 2টা পার্টে আমরা ব্রেক করতে পারি আইএমকে। কথা কি বুঝছেন? আইএম একটা ভেক্টর, ফিজিক্সের পড়াশোনা ভাই, এটা আপনার অ্যাডমিশন থাকতে করছেন, আর যারা করেন নাই তারা বোঝেন, ঠিক আছে? তাহলে এইটার কয়টা উপাংশ পাবো আমরা বলো, 2টা উপাংশ পাবো। একটা হচ্ছে তার এই যে পারপেন্ডিকুলার বরাবর, আমি দেখাইছিলাম তো এগুলো মনে নাকি, কেন আমি ফান্ডামেন্টাল দেখাইছি না, ওই যে একটা লাঠিকে এভাবে ঘুরাইতে থাকতাম আমরা, তো ওইটার ওই যে ওয়াই অক্ষ বরাবর যে প্রজেকশন পড়তো, কি ভাবতি মনে নাই? আহা হা, মনে পড়ে না এরকম, যে আমরা এরকম একটা লাঠি ছিল, এটাকে বলছিলাম যে মানে দৈর্ঘ্য ঠিক রেখে ঘোরাবো আমরা এটাকে, এইভাবে ঘুরাইছিলাম, মনে পড়ে? তাহলে এইটা ছায়া পড়তেছিল, এখানে ছায়া পড়তেছিল, ঠিক আছে? তাহলে নেন, তাহলে এইটা যদি আইএম হয় ভালো করে দেখো, তাহলে এই বরাবর এইটার ছায়া দিয়ে আমরা এই বরাবর দেখি, তাহলে এইটুক কথা হবে বলো, আইএম কস থিটা। তাহলে এইটুক হবে হচ্ছে তোমার কি বলো সেই আইএম কস থিটা, আর এইটার এই বরাবর এইটুক হবে হচ্ছে, এই যে এখান থেকে এইটুক হবে হচ্ছে আইএম কি বলো সাইন থিটা। এগুলো লিখতে পারি, বুঝতে পারছেন? আপনারা এগুলো দেখবেন বাসায় গিয়ে কিভাবে একটা ভেক্টরকে ভেঙ্গে চুরে লেখা যায় আর কি। এই ভেক্টরটা কি বলে, আইএম না, আইএম। তাহলে এটা 2টা উপাংশ পাইতে পারে, একটা হচ্ছে লম্ব উপাংশ, আর একটা হচ্ছে তার ভূমি উপাংশ বলতে পারি আর কি। তো এইটার ভূমি হবে কোনটা, যার সাথে অ্যাঙ্গেল আছে আর কি। তাহলে ভূমি বরাবর লিখবো হচ্ছে আইএম কস থিটা, আর লম্ব বরাবর লিখবো হচ্ছে আইএম সাইন থিটা, বুঝতে পারছেন? নেন, তাহলে আইএম কে ভাঙলে আমরা কয়টা পার্ট পাচ্ছি বলো, 2টা পার্ট। একটা কি বলে আইএম কস থিটা এবং কি বলেন আইএম
সাইন থেটা। তার মানে আইএম এর ভিতরে দুইটা পার্ট আছে। আইএম এর ভিতরে কয়টা পার্ট আছে বলো? দুইটা পার্ট আছে। একটা কি বলো আইএম কস থেটা, আর একটা কি বলো আইএম সাইন থেটা। এবার আসেন, তার মানে এই যে এইখান দিয়ে যে আইএম যাচ্ছে, ভালো করে বুঝো, এইখান দিয়ে যে আইএম যাচ্ছে, এই আইএম, তাহলে এই আইএম এর কয়টা অংশ আছে বলো? দুইটা অংশ। একটা কি বলো আইএম কস থেটা, একটা কি বলো আইএম সাইন থেটা। মজার বিষয় হচ্ছে আমরা এই জিনিসটাকে এইভাবে রিপ্লেস না করে আমরা অন্যভাবে প্রেজেন্ট করতে পারি আর কি। সেটা কেমন দেখো, ধরো এখানে কি ছিল আমাদের কাছে, একটা সোর্স ছিল কিনা বলো, কথা বলো, কি ছিল বলো? সোর্স ছিল। তাহলে এখান থেকে এই সোর্সের এখান থেকে কি বেরোচ্ছিল বলো? কারেন্ট বেরোচ্ছিল। সেই কারেন্টটা কত ছিল বলো? আইএম অ্যাঙ্গেল কত বলো? মাইনাস থেটা। কথা কি বোঝা গেছে? এই সোর্স থেকে যে কারেন্টটা বেরোচ্ছিল সেটাকে বলছিলাম কত? আইএম অ্যাঙ্গেল মাইনাস থেটা, আইএম অ্যাঙ্গেল মাইনাস থেটা। বাট একটু পরে আমরা দেখলাম ফেজরে আমরা যদি আইএমটাকে ভাঙি তাহলে এবার কয়টা অংশ পাচ্ছি বলো? দুইটা অংশ পাচ্ছি। একটা কি বলো আইএম কস থেটা, আর একটা কি বলো আইএম সাইন থেটা। তাহলে এই কারেন্টটাকে সামনে আবার ভাঙলে দুইটা কারেন্ট পাই। কয়টা কারেন্ট পাই বলো? দুইটা কারেন্ট পাই। একটাকে আমরা বলতেছি কি বলো? আইএম কস থেটা, আর একটাকে বলতেছি কি বলো? আইএম সাইন থেটা। এটা কি লেখা এরকমভাবে লিখতে পারি কিনা আমি বলো? বাংলা বুঝছেন নাকি বুঝেন নাই? আইএমটাকে ভাঙলে কয়টা ভাগ পাই বলো? দুইটা ভাগ পাই। এক ভাগ কি বলো আইএম কস থেটা, আর এক ভাগ কি বলো আমরা সেই আইএম সাইন থেটা পাই কি না? এখন আমাকে বলেন এই আইএম কস থেটা আর এই আইএম সাইন থেটা, এই আইএম কস থেটা কে ডিমান্ড করতেছে আর এই আইএম সাইন থেটা কে ডিমান্ড করতেছে বলেন? ভালো করে বুঝেন। শুরুতে কি ছিল? আইএম ছিল। ভালো করে বুঝবেন, শুরুতে কি ছিল বলো? আইএম ছিল। এখন আর আইএম না। এখন কয়টা ভাগে ভেঙে বলছি আমরা বলো? দুইটা। একটা ভাগ বলছি আইএম কস থেটা, একটা ভাগ বলছি বলো আইএম সাইন থেটা। তাহলে বর্তমানে তো আইএমটাকে নাইও মনে করতে পারো, কারণ আইএমটাকে ভেঙে বানাই ফেলছি, তাই কিনা? এবার বলো আইএম ধরো নাই মনে মনে। এবার তাহলে কয়টা কারেন্ট আছে বলো? দুইটা কারেন্ট। একটা কি বলো আইএম কস থেটা, একটা কি বলো আইএম সাইন থেটা। এখন বলো যে কে কোন কারেন্ট ডিমান্ড করতেছে? এই আইএম কস থেটা কার কারেন্ট হতে পারে বলো? রেজিস্টরের কারেন্ট। বুঝতে পারছেন? ভালো করে বুঝবেন। এই আইএম কস থেটা কার কারেন্ট বলো? রেজিস্টরের কারেন্ট। আর এই আইএম থেটা কার কারেন্ট বলো? ইন্ডাক্টরের কারেন্ট। বলেন তো কেন? কারণ রেজিস্টরই হচ্ছে কারেন্ট আর ভোল্টেজকে ইন ফেজে রাখে। কথা কি বুঝছেন? তাহলে দেখেন তো এই যে আইএম কস থেটা আর এই যে ভিএম, দুইটা কি ইন ফেজে আছে না? তাহলে অবশ্যই এই কারেন্টটা কার বলো? রেজিস্টর ডিমান্ড করতেছে এই কারেন্টটা। বুঝেন না? এই যে বুঝছেন? ক্লিয়ার না? আইএম দুইটা ভাগে ভাঙলাম। একটা হচ্ছে কি বলো আইএম কস থেটা, একটা কি বলো আইএম সাইন থেটা। এখন আমার প্রশ্ন হচ্ছে আইএম কস থেটা কে ডিমান্ড করতেছে? উত্তর হচ্ছে রেজিস্টর ডিমান্ড করছে। কেন রেজিস্টর ডিমান্ড করতেছে? কারণ রেজিস্টর কারেন্ট এবং ভোল্টেজকে ইন ফেজে রাখে, 0 ডিগ্রিতে, মানে একই দিকে রাখে আর কি। দেখো তাহলে ভোল্টেজও এই বরাবর, আবার তার কারেন্টও কি বরাবর? এই বরাবর। তাহলে এইরকম সিনারিও বানানোর মধ্যে দুইজন আছে, একজন হচ্ছে রেজিস্টর আর কি বলো ইন্ডাক্টর। তাহলে এই দুইজনের মধ্যে কে বানায় এই সিনারিওটা? এ বানায় না কে বানায়? রেজিস্টর বানায় এই সিনারিও। যে কারেন্ট যেদিকে থাকবে ভোল্টেজও কি বলে একই দিকে থাকবে। এই সিনারি কেবলমাত্র বানায় কি বলো? রেজিস্টর। তাহলে এই কারেন্টটা অবশ্যই ডিমান্ড করতেছে কে বলো? রেজিস্টর ডিমান্ড করতে। তার মানে এই কারেন্টটা হচ্ছে কে ডিমান্ড করতেছে বলো? রেজিস্টর ডিমান্ড করতেছে। বাংলা বুঝছেন কিনা বলেন? ক্লিয়ার? এবার আসেন বলেন এই কারেন্টটা কে ডিমান্ড করছে? আইএম সাইন থেটা। এই কারেন্টটা কে ডিমান্ড করতেছে? ইন্ডাক্টর ডিমান্ড করতেছে। কেন ইন্ডাক্টর ডিমান্ড করছে বলেন তো? কারণ ইন্ডাক্টর কারেন্টকে কি করে বলো? ল্যাগে পাঠায়। কত ডিগ্রি ল্যাগে পাঠায় বলো? -90 ডিগ্রি বা 90 ডিগ্রি ল্যাগে পাঠায়। তাহলে দেখো তো এই বরাবর কি আছে বলো? ভোল্টেজ। আমরা বলছিলাম এই বরাবর ঘুরলে কি হয় বলো? অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হয় বলো? আমরা বলছিলাম অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরলে কি হয় বলো? লিড হয়। আর এই বরাবর ঘুরলে ক্লকওয়াইজ ঘুরলে কি হয় বলো? ল্যাগ হয়। তাহলে এই বরাবর কি আছে বলেন? ভোল্টেজ আছে। আর আইএম সাইন থেটা কোন বরাবর? এই বরাবর না? কথা বুঝছো নাকি বুঝো নাই? এটা হচ্ছে ভোল্টেজ। আর এই বরাবর গেলে আমরা কি পাই বলো? আইএম সাইন থেটা পাই। তাহলে আইএম সাইন থেটা কিসে আছে বলো? ল্যাগে আছে। কত ডিগ্রি ল্যাগে আছে বলো? 90 ডিগ্রি ল্যাগে আছে। এই ঘটনা কে ঘটাইতে পারে বলো? রেজিস্টর ঘটাইতে পারে? এই ঘটনা কে ঘটাইতে পারে? শুধুমাত্র ইন্ডাক্টর ঘটাইতে পারে। তাহলে আইএম সাইন থেটা হচ্ছে কার ডিমান্ডেড কারেন্ট বলো? ইন্ডাক্টরের ডিমান্ডেড কারেন্ট। বাংলা বুঝছেন নাকি বুঝেন? আইএম সাইন থেটা হচ্ছে কার ডিমান্ডেড কারেন্ট? ইন্ডাক্টর ডিমান্ড করতেছে। আর আইএম কস থেটা কে ডিমান্ড করতেছে? রেজিস্টর ডিমান্ড করতেছে। কারণ সে ভোল্টেজ আর কারেন্ট ইন ফেজে রাখতেছে। এটা কার প্রপার্টি? রেজিস্টরের প্রপার্টি। আর আইএম সাইন থেটা ভোল্টেজ থেকে 90 ডিগ্রি পিছিয়ে গেছে। এটা কার প্রপার্টি? ইন্ডাক্টরের প্রপার্টি।
এই বুঝছেন কিনা বলেন? এনামুল বোঝা নাই? বুঝছো? তার মানে আই এম কস থিটার সাথে কার সম্পর্ক বলো? রেজিস্টরের সম্পর্ক। আই এম সাইন থিটার সাথে কার সম্পর্ক বলো? ইন্ডাক্টরের সম্পর্ক। এখন যদি তোমাকে বলা হয়, তার মানে এখানে দুইটা কারেন্ট আছে, একটা হচ্ছে কি বলো আই এম কস থিটা, একটা কি বলো আই এম সাইন থিটা। তোমাকে যদি বলা হয় যে ভাই আই এম কস থিটা এর জন্য পাওয়ার ইকুয়াল টু কার পাওয়ার বলো তো? কারণ এখানে দুইজন পাওয়ার নিবে, আমি যে এখান থেকে যে পাওয়ারটা দেবো সেটা দুজনই নেবে। রেজিস্টর নিবার কে নিবে বলো? ইন্ডাক্টর। এখন এইখানে কারেন্ট কয় ভাগে ভাগ হয়েছে বলো? দুই ভাগে। তাহলে পাওয়ার কয় ভাগে ভাগ হবে বলো? এখন বলো আই এম কস থিটার জন্য পাওয়ার যেটা, সেটা কার পাওয়ার বলো? রেজিস্টরের পাওয়ার। কারণ আই এম কস থিটা কে ডিমান্ড করতেছে? রেজিস্টর ডিমান্ড করতেছে। তাহলে আই এম কস থিটার জন্য পাওয়ারটাকে আমরা বলতে পারি হচ্ছে রেজিস্টরের পাওয়ার। মজার বিষয় কি বলতো, রেজিস্টর যে পাওয়ার নেয় ওই পাওয়ারটাকে আমরা কি পাওয়ার বলি? অ্যাক্টিভ পাওয়ার। কি পাওয়ার বলি? অ্যাক্টিভ পাওয়ার বলি। ওই যে বলছিলাম, কারণ রেজিস্টর যে পাওয়ার নেবে সেই পাওয়ারটাই কনজিউম হবে আর কি। ঠিক আছে, প্রচুর প্যাচ তাই না এর ভেতরে, মানে একটা সাথে খুব একটা লেয়ারের উপর লেগে আছে, একটু ধ্যানসে ডিল করতে হবে আর কি এর সাথে। তাহলে এইটাকে বলে হচ্ছে কি পাওয়ার বলো? অ্যাক্টিভ পাওয়ার। এখন আমাকে বলেন, এখানে অ্যাক্টিভ পাওয়ার না, এখানে লিখতে পারতাম আর কি, অ্যাক্টিভ পরে লিখবো না আসেন এদিকে। তাহলে আই এম কস থিটার জন্য পাওয়ার, এই পাওয়ারটাকে আমরা বের করে বলেন পাওয়ার ইকুয়াল টু কি? ভোল্টেজ ইন্টু কি বলেন? কারেন্ট। তাহলে ভোল্টেজ শুধু কি পাচ্ছি বলো? ভোল্টেজ আমরা কি পাচ্ছি? শুধু ভিএম পাচ্ছি। ভোল্টেজ কি আছে বলেন? ভিএম। আর কারেন্ট কি বলো? আই এম কস থিটা। তাহলে ভিএম আই এম কি বলো তাই? কস থিটা। এইটাকে আমরা কার পাওয়ার বলতে পারবো বলো? আর এর পাওয়ার, অথবা সেটাকে আমরা বলতে পারবো কি পাওয়ার বলো? অ্যাক্টিভ পাওয়ার। মজার বিষয়, এটাকে অ্যাক্টিভ পাওয়ার বলবো না, এই ভিএম আই এমকে দুই দ্বারা ভাগ করতে হবে, তাইলে আমরা কি পাওয়ার পাবো বলো? অ্যাক্টিভ পাওয়ার পাবো। এই দুইটা কোত্থেকে আসলো? জি, আপনি রুট টু করেন, সমস্যা নেই। আপাতত মানে আই এম কস থিটার জন্য পাওয়ার হবে এই যে মানে ভিএম আর কারেন্ট কত বলো? আই এম কস থিটা, সেটার গুণফল হইতো। বাট নর্মালি এটা হয় না, একে আবার কত দিয়ে ভাগ করা লাগে বলো? 2 দিয়ে ভাগ করা লাগে। বুঝতে পারছেন? বাংলা বুঝছেন? নেন। কারণ ম্যাক্সিমাম মান দিয়ে তো আপনি কি বের করতে পারবেন না বলেন? পাওয়ার বের করতে পারবেন না নর্মালি। তো এইটারও প্রুফ আছে যে কেন বাই 2 আসে, সেই প্রুফটা আমি তোমার দেখাতে যাচ্ছি না, দেখলে মাথাটা ঘুরে যাবে যে এইখানে আছে। এই সব জানার দরকার নেই, আপাতত জানা যাবে একে 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে আমরা কি পাবো বলো? অ্যাক্টিভ পাওয়ার পাবো। অ্যাক্টিভ পাওয়ার পাবো, ঠিক আছে। তাহলে আমরা অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি পেলাম তাহলে বলো? তাহলে অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা তাহলে আমরা পাবো হচ্ছে ভিএম আই এম বাই 2। এটাকে আমরা লিখতে পারি ভিএম বাই রুট 2 ইন্টু আই এম বাই রুট 2। কালকে দেখতেছিলাম ভিএম বাই রুট 2 ইন্টু আই এম বাই রুট 2। রুট 2 গুণ করলে আবার কি হবে বলো? 2। ভিএম বাই রুট 2কে আমরা কি বলতে পারি? ভিআরএমএস। আই এম বাই রুট 2কে আমরা বলতে পারি আইআরএমএস। তাহলে একবারে বলতে পারি ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু কস থিটা। এই থিটার পরিচয় কি বলছিলাম বলেন? থিটার পরিচয় কি বলছিলাম বলেন? না থিটার পরিচয় হচ্ছে ইন জেনারেল, গত ক্লাসে বলছিলাম থেটা ভি মাইনাস থেটা আই। এইটা এই থেটার পরিবর্তে লিখবো হচ্ছে থেটা ভি মাইনাস থেটা আই। তার মানে কি বলেন? ভোল্টেজের অ্যাঙ্গেল মাইনাস কারেন্ট অ্যাঙ্গেল। এইটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ারের প্রুফ। এবার আসেন, আর একটা কারেন্ট আছে না আমাদের কাছে, আরেকটা কারেন্ট কি বলেন? আই এম সাইন থিটা। তাহলে আই এম সাইন থিটার জন্য এবার পাওয়ার। বুঝতেছেন নাকি? অ্যাডভান্স পড়াশোনা হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ হ্যাঁ, আলামিনকে অ্যাডভান্স পড়া যাচ্ছে নাকি? কোনটুক করানো হয়েছে? হ্যাঁ, সেটা প্রুফ করলাম আজকে, তো আগেই বললাম ডিফারেন্ট স্টাইলে দেখবো আমরা। না একই না, একটু পরে দেখবেন যে অ্যাক্টিভটা আপনি এই লাইনটা একই মনে হচ্ছে, কিন্তু অ্যাপ্রোচ তো আলাদা। না ভিআই কস্তারা ঠিক আছে, কিন্তু ওই ভিটা আছে ভিআরএমএস আইআরএমএস আর কি। নেন, আমরা যদি আইএম কস্তারের জন্য প্রুফ পাওয়ার দেখলাম, কিন্তু কারেন্ট তো আরেকজন আছে না? এই কারেন্টটা দুটো ভাগে ভাগ আছে, আইএম কস্তার আর কি বলে আইএম সাইন থিটা। তাহলে আইএম কস্তারের জন্য পাওয়ার বের করলাম, এখন আমাদের কি বের করতে হবে বলেন? আইএম সাইন থিটার জন্য পাওয়ার। বুঝতে পারি?
তাহলে আই এম কস থিটা না জন্য এবার বলবো কি বলেন, দেখেন ভালো করে এখানে কি আছে বলেন, আই এম সাইন থিটার জন্য পাওয়ার। এবার বলেন এই আই এম সাইন থিটা কে ডিমান্ড করতেছিল বলো, ইন্ডাক্টর। কেন ডিমান্ড করতেছিল, কারণ আই এম সাইন থিটা দেখতে পাচ্ছি ভোল্টেজ থেকে কত ডিগ্রি পিছিয়ে আছে বলো, এই প্রপার্টি একমাত্র কার বলো, ইন্ডাক্টর। তার মানে এই পাওয়ারটা হবে কার পাওয়ার বলো, এল এর পাওয়ার, এল এর পাওয়ার। এখন ইন্ডাক্টর কি করতে পারে না বলো, পাওয়ার কনজিউম করতে পারে না, তাহলে ইন্ডাক্টরের পাওয়ার বা ক্যাপাসিটরের পাওয়ারটাকে আমরা কি বলতে পারি বলেন, কি বলতে পারি বলো, রিঅ্যাক্টিভ পাওয়ার। কারণ এল এর পাওয়ারটা কখনই কি হবে না, কনজিউম হবে না। তাহলে এইটাকে আমরা বলতে পারি হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। তাহলে এখানে কি দাঁড়াবে বলো, শুধুমাত্র ভোল্টেজ হচ্ছে ভিএম আর কারেন্ট হচ্ছে কি বলেন আইএম সাইন থিটা। বাট এখানে নিতে হবে কি ভ্যালু বলো, তো আরএমএস ভ্যালু। তাহলে দুই দ্বারা কি করে দিলাম বলো, ভাগ করে দিলাম। তাহলে ভিআরএমএস আইআরএমএস এখানে হবে কি বলেন সাইন, আর থিটার পরিচয় কি বলো, থিটার পরিচয় আছে থিটা ভি মাইনাস থিটা আই ইন জেনারেল। জি বলেন, ও অ্যাক্টিভ পাওয়ার না, এখানে কি হবে বলো, এখানে হবে হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ার। আর এর পাওয়ার এখানে কি হবে, এল এর পাওয়ার। ঠিক আছে না, এইটা হচ্ছে তোমার সেই। তবে রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি বলো, ভিআরএমএস ইন্টু আইআরএমএস ইন্টু সাইন থিটা ভি মাইনাস থিটা আই। অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা রিঅ্যাক্টিভ পাওয়ারের পার্থক্য হচ্ছে কি বলো, সাইন আর কসে। ক্লিয়ার কিনা বলেন। এবার আসেন অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে কি হবে বলেন। তাহলে অ্যাক্টিভ পাওয়ার দেখলাম, রিঅ্যাক্টিভ পাওয়ার দেখলাম, এবার দেখবো হচ্ছে আমরা অ্যাপারেন্ট পাওয়ারটাকে এইভাবে বলে আর কি, অ্যাপারেন্ট পাওয়ার। এখন অ্যাপারেন্ট পাওয়ার কেমনে বের করবো বলো, দেখেন অ্যাক্টিভ পাওয়ারের জন্য কোন কারেন্ট দায়ী, আই এম কস থিটা। রিঅ্যাক্টিভ পাওয়ারের জন্য কোন কারেন্ট দায়ী বলো, আই এম সাইন থিটা। এখন অ্যাক্টিভ পাওয়ার কি রিয়েল এক্সিসে আছে না, তাহলে অ্যাক্টিভ পাওয়ার দেখো আই এম কস থিটা এবং ভিএম দুজনই কিসে আছে বলো, এটাকে যদি রিয়েল বলি না আমরা, আর এইটাকে আমরা কি বলি বলো, ইমাজিনারি। তাহলে এই পাওয়ারটা আই এম কস থিটার জন্য পাওয়ারটা সেটা কোন এক্সিস বরাবর আছে, রিয়েল এক্সিস। আর রিঅ্যাক্টিভ পাওয়ারের যে কারেন্টটা সেটা কোন এক্সিস বরাবর আছে বলো, এইটাকে আমরা কোন এক্সিস বলি, ইমাজিনারি এক্সিস বলি না। তাহলে রিঅ্যাক্টিভ পাওয়ার কোন এক্সিস বরাবর আছে বলো, ইমাজিনারি এক্সিস বরাবর আছে নাকি নাই, ক্লিয়ার। তার মানে অ্যাক্টিভ পাওয়ারটা বসবে রিয়েল বরাবর, রিয়েল এক্সিস বরাবর, আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা বসবে কোন বরাবর বলো, ইমাজিনারি এক্সিস বরাবর। তাহলে অ্যাপারেন্ট পাওয়ার হবে এখানে বসবে কি বলো, অ্যাক্টিভ পাওয়ার প্লাস জে অফ কি বলো, রিঅ্যাক্টিভ পাওয়ার। কথা বোঝা গেছে কিনা, জে দিলাম কেন, কারণ রিঅ্যাক্টিভ পাওয়ার কোন বরাবর বসতেছে বলো, ইমাজিনারি এক্সিস বরাবর আসতেছে। তো ওইটা বোঝানোর জন্য আমরা কি দিলাম বলো, জে দিলাম। কারণ এটা তো সে জেতে বসবে না, প্লাস জে বা মাইনাস জে যাই বলো না, বুঝতে পারছেন কিনা। তাহলে এইটা হচ্ছে কার রিপ্রেজেন্টেশন বলো, অ্যাপারেন্ট পাওয়ারের রিপ্রেজেন্টেশন। ক্লিয়ার, পারা যাবে। এখন তোমাকে যদি বলা হয় অ্যাপারেন্ট পাওয়ারের ম্যাগনিটিউড বের করো, কি বের করো বলো, ম্যাগনিটিউড মানে তার শুধু মান, মানে অ্যাম্পলিটিউড বের করবে। তাহলে কীভাবে বের করতে হবে, রুট ওভার, মনে পড়ে রুট ওভার কি বলো, পি অ্যাক্টিভের স্কোয়ার, এগুলো সেখানে তোমরা বাই হচ্ছে কি বলো, পি রিঅ্যাক্টিভের স্কোয়ার। এটা হচ্ছে কি বলো তার, যদি বলা হয় ধরো জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই, তোমাকে বলা হয়েছে জেড এর মডুলাস বের করো, তুমি কেমনে বের করতে পারো, রুট ওভার কি বলো, রিয়েল পার্টের স্কোয়ার প্লাস হচ্ছে কি বলো ইমাজিনারি। তাহলে তুমি তার জেড এর কি পেয়ে যাবা, তার শুধু মান পেয়ে যাবা। তাহলে অ্যাপারেন্ট পাওয়ারের মান পেতে গেলে কি করতে হবে, রুট ওভার রিয়েল পার্টের স্কোয়ার প্লাস হচ্ছে কি বলো ইমাজিনারি পার্টের স্কোয়ার। এইগুলো করছো না ডিপ্লোমাতে, এই পড়ছো না এগুলো ডিপ্লোমাতে, হ্যাঁ পরে না আন্দাজে বললেই হবে, হ্যাঁ ম্যাথ 3-তে পড়ছো, এইসব বললে হবে, ম্যাথ 3 না ম্যাথ 2-তে পড়ছো মনে হয়, ওই যে বীজগণিতে পড়ছো, যে এখানে বীজগণিত ছিল আর কি। আরে কি বলে প্রথমেই তো কমপ্লেক্স নাম্বার, ম্যাথ অনেই মনে হয়। তার মানে এরকম কমপ্লেক্স নাম্বারের, এই তুমি ঘুমাচ্ছ নাকি ঘুমাচ্ছ আর তুলতেছ, তুইল। তো তার মানে এইভাবে হচ্ছে আমাদের, তার মানে 3টা পাওয়ার নিয়ে মোটামুটি ডিল করা শেষ, অ্যাক্টিভ পাওয়ার নিয়ে ডিল করা শেষ, অ্যাপারেন্ট পাওয়ার ডিল করা শেষ, আর কি বলো রিঅ্যাক্টিভ পাওয়ার। এইখানে একই কথাবার্তা হইতো
যদি ইন্ডাক্টরের মধ্যে ক্যাপাসিটর থাকতো তাহলে কি ফর্মুলা আসতো বলো, সে একই ফর্মুলা আসতো। তো সুতরাং আলাদাভাবে ক্যাপাসিটরের কি দেখালাম না, ক্যাপাসিটর রিঅ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা প্রুফ দেখলাম না। রিঅ্যাক্টিভ পাওয়ার ফর্মুলা প্রুফ হচ্ছে ইন জেনারেল হচ্ছে কি বলো, ভিআরএমএস আইআরএমএস, আর কি বলেন সাইন থেটা বি মাইনাস থেটা আই। এই রিঅ্যাক্টিভ পাওয়ার সাইনটা খুব ইম্পর্টেন্ট। রিঅ্যাক্টিভ পাওয়ার সাইন দেখে বোঝা যায় লিডিং পাওয়ার ফ্যাক্টর আছে নাকি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে আছে আর কি পুরো সার্কিটটা ওভারঅল। কিন্তু অ্যাক্টিভ পাওয়ার দেখে বোঝার উপায় নাই যে সার্কিটটা ওভারঅল লিডিংয়ে আছে নাকি ল্যাগিংয়ে আছে, কারণ অ্যাক্টিভ পাওয়ার মানে অলওয়েজ পজিটিভ, পজিটিভ হইতে পারে বা নেগেটিভ হইতে পারে, বাট ওটার মিনিং কি দাঁড়ায় না বলো, পাওয়ার ফ্যাক্টরের মিনিং বেরোয় না। বাট এইগুলো মুখস্থ থাকতে হবে, কারণ এগুলো বুঝতে গেলে জীবন বেরোয় যাবে। নেন আমরা একটা ম্যাথ করা শুরু করি নাকি বলেন। জি স্যার, এইখানে দুইটা ভাগে ভাগ হয়েছে, দেখেন ভালো করে, যে এই যে অ্যাঙ্গেল আছে না আপনার, তাহলে অ্যাঙ্গেল যার সাথে থাকবে, মানে জ্যামিতি পড়লে বুঝতে পারতা আর কি, মানে ভেক্টর পড়লে বুঝতে পারতা। তাহলে যার সাথে অ্যাঙ্গেল আছে কি, এর সাথে অ্যাঙ্গেল আছে নাকি এর সাথে অ্যাঙ্গেল আছে, 0 ডিগ্রির সাথে অ্যাঙ্গেল আছে, তাহলে যার সাথে অ্যাঙ্গেল আছে সে হবে কস থেটা, যার সাথে অ্যাঙ্গেল নেই সে হবে কি বলেন সাইন থেটা। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, নো, অ্যাপারেন্ট পাওয়ারের ইকুয়েশন আসবে শুধু ভিআই লিখতে পারো বড় জোর। অ্যাপারেন্ট পাওয়ারের ফর্মুলা কি লিখতে পারো বলো, ভিআরএমএস ইনটু কি বলেন আইআরএমএস। কেন ভিআরএমএস ইনটু আইআরএমএস লিখতে পারো বলেন তো, কারণ অ্যাক্টিভ পাওয়ারের ভেতর কি আছে বলো, ভিআরএমএস ইনটু আইআরএমএস ইনটু কস থেটার উপর কি বলেন স্কোয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ারের ভেতর কি আছে বলেন, ভিআরএমএস ইনটু আইআরএমএস ইনটু সাইন থেটা তার উপর কি বলেন স্কোয়ার। তাহলে দূরে থেকে কি কমন যায় বলেন, ভিআরএমএস এর স্কোয়ার ইনটু আইআরএমএস স্কোয়ার কমন যায়। তাহলে এখানে থাকে কমনের পরে কজ স্কোয়ার থেটা প্লাস কি বলেন সাইন স্কোয়ার থেটা। তাহলে কজ স্কোয়ার থেটা প্লাস সাইন স্কোয়ার থেটা মানে কত বলেন 1 ইন্টু ভিআরএমএস স্কোয়ার ইন্টু আইআরএমএস স্কোয়ার, তার আবার রুট করলে কি দাঁড়াবে ভিআরএমএস ইন্টু। এইটা হচ্ছে কার মান বলো, অ্যাপারেন্ট পাওয়ারের মান বা ফর্মুলা যেটাই বলো না কেন। বুঝছো নাকি বুঝো না, বুঝছো? দেখো কি করলাম আমরা, না পারলে তো না বুঝলে তো বলবা। ধরো এই যে অ্যাপারেন্ট পাওয়ার আছে, তাহলে অ্যাপারেন্ট পাওয়ারে আমরা শুধু মান বের করতেছি। হ্যাঁ, কেমনে বের করবো বলো, অ্যাক্টিভ পাওয়ার স্কোয়ার। অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা কি পড়লাম একটু আগে, ভিআরএমএস ইন্টু কি বলো আইআরএমএস ইন্টু হচ্ছে কি কস থেটার উপর স্কোয়ার প্লাস, এবার কি বলো রিঅ্যাক্টিভ পাওয়ার। রিঅ্যাক্টিভ পাওয়ার কি দাঁড়াচ্ছে ভিআরএমএস ইন্টু আইআর, এখানে ছিল কস আর এখানে কি দাঁড়াবে সাইন থেটার কি বলেন স্কোয়ার। এবার বুঝছেন নাকি? তাহলে ভিআরএমএস স্কোয়ার আইআরএমএস কমন নিতে পারি, তাহলে কি দাঁড়াবে এখানে ভিআরএমএস এর স্কোয়ার ইন্টু আইআরএমএস এর স্কোয়ার কমন নিলে এখানে কি থাকবে কজ স্কোয়ার থেটা প্লাস কি বলেন সাইন স্কোয়ার থেটা। প্রণব বোঝা নেই, তো বসে তুমি এটা বুঝলে না কেন সেটা বলো আগে। এটা মানে কথা বলো, সেটাই তো বলতেছি, এটা মানে কথা বলো অন না, তাহলে 1 ইন্টু ভিআরএমএস স্কোয়ার ইন্টু আইএমএস স্কোয়ার যা তাই। এই যে স্কোয়ার রুট কেটে গেলে শুধু কি থাকে বলো ভিআরএমএস ইন্টু, ঠিক আছে পারা যাবে। তাহলে এই সেই আমাদের প্রুফ গেল, যত ইনসাইট দেওয়া দরকার সব দিলাম, ঠিক আছে। মোট কথা হচ্ছে এত কিছু ব্যাচেলরও পড়ায় না, হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনাদের পড়তে হলো। কেন পড়তে হলো? কারণ এই পাওয়ার কনসেপ্টগুলো সম্পর্কে ক্লিয়ার থাকতে পারে না আর কি, বুঝতে পারছো? আমরা যখন অ্যাডমিশনে ছিলাম তখন আমরা ওইগুলো একদম মানে শুধু ফর্মুলা দিয়ে কাজ চালাই দিছি আর কি। হ্যাঁ, তো জানা দরকার কি পড়তেছি, কেন পড়তেছি, কি দরকার এই দিয়ে জানা দরকার নাকি? জানা দরকার না? জানা দরকার, ঠিক আছে। তাহলে আমরা একটা প্র্যাকটিসে চলে যাই আর কি, একটা কোশ্চেন আমরা করি আজকে, তাহলে মোটামুটি ভালো একটা আইডিয়া পাওয়া যাবে আর কি, ঠিক আছে। নেন